বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলিয়ে ফেলা, যাকে নিয়ে আসছে দলীয়, এটা পছন্দ হয় নাই অনেকেরই। আমিও মনে করি এটা ঠিক হয় নাই। আর এই যে এখন হামে লোক মরতেছে, তার স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে কেউ তো এদিকে খেয়াল করে নাই, তারা ছিল ভিন্ন জগতে। অতএব এই সরকারটাকে কোনো দিকে আপনি কোনো সুবিধা পাবেন না। গোটা ইউনুস গভর্নমেন্ট তো কোনো গভর্নমেন্ট না। বাংলাদেশের সরকারের ইতিহাসের মধ্যে ইউনুস গভর্নমেন্ট ইজ দ্য ওয়াস্টেস্ট, আমি বলি যে দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট। একটা নোবেল লরেট, দেশের সম্পদ, তিনি এরকম খাদে পড়ে গেলেন কেন? কর্মফল। গোটা জাতিকে, দেশকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে এই ইউনুস সরকার। তার বিরুদ্ধে ট্যাক্সের মামলা হলে তিনি সব নোবেল লরেট দিয়ে গিয়ে চিঠি লেখান। বেশিরভাগ অপদার্থ উপদেষ্টা নিয়ে সরকার চালানোর যোগ্যতা যদি থাকে তাহলে সেটা তার আছে। তার গভর্নমেন্টকে আমি বলতাম এনজিওগ্রাম গভর্নমেন্ট। কতগুলো এনজিও আর তার গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম গভর্নমেন্ট। ওনার সবচেয়ে বড় সাকসেস হলো মব ক্রিয়েট করে দেশকে পিছিয়ে দেয়া। বাংলাদেশের সরকারের ইতিহাসের মধ্যে ইউনুস গভর্নমেন্ট ইজ দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট। এটা কোনো গভর্নমেন্ট ছিল না, এটা একটা মাস্তান পার্টির মতো কাজ করেছে। প্রশাসনিকভাবে এখনও প্রেসিডেন্ট জিয়ার রিজিমটা টপিং দ্য লিস্ট অ্যান্ড দ্য বেস্ট। জিয়াউর রহমান সাহেব তো এমনও করতেন, ক্যাবিনেটে 10 মিনিট পরে ঢুকলে থামাই দিতেন। 16 বছরের কিছু হয় নাই, এগুলো এখন রিজিম চেঞ্জ হওয়ার পরে বলবে। বদিউর রহমান, আপনাকে স্বাগত আবারও। আপনি কেমন আছেন এইটা শুধু জানতে চাইবো, যে একটি বৈশ্বিক একটা অবস্থা চলছে, আমাদের অর্থনীতিও একটু ক্রিটিক্যাল অবস্থা, আবার রাজনীতিও একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়েই আমরা কিন্তু আছি। আপনি যদি বলেন যে আপনি কেমন আছেন? আমি তো ইনশাল্লাহ সব দিক থেকে বলি সবসময় আই এম বেটার দেন বিফোর। আমি বিটিভি যেটা বাংলাদেশ টেলিভিশন, সাহেব গোলামের বাক্স, ওইটা নয়, বেটার দেন বিফোর। আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। মাই টুডে ইজ বেটার দেন ইয়েস্টারডে অ্যান্ড হোপফুলি টুমরো উইল বি বেটার দেন টুডে। আমি আশাবাদী। আপনার দিক থেকে আমাদের দেশের অবস্থাটাকে যদি একটু মূল্যায়ন করেন, আমরা তো একটা 16 বছর বলা হয় যে একটা শাসন ব্যবস্থা, একটানা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থাকে নিয়ে অনেক প্রশ্ন করা হচ্ছে, অনেক বিতর্কিত। সেই অবস্থার পরে আমরা একটা ইন্টারিম সরকার পেয়েছিলাম, বহু আকাঙ্ক্ষিত ইন্টারিম বলা হয়, যে এই সময়টা আমরা মনে হয় খুব ভালো করব। সেই সময়টা আপনি কিভাবে দেখছেন আর কি? শাসন ব্যবস্থা আপনার রিজিমে একটা চেঞ্জ হইলে, এই যে এখন বলতেছেন ফেসিস্ট যেটা বলা হয়, ফেসিজম, 16 বছরের কিছু হয় নাই, এগুলো এখন রিজিম চেঞ্জ হওয়ার পরে বলবে। আবার যখন ওই রিজিমটা ছিল 16 বছরের, তো যারা এখন এইসব দুহারিগিরি করতেছে, আওয়াজ করতেছে, তারা তো অনেকেই তখন সেই সময় শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তখন তো পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে কর্ণফুলী টানেল, এখানে রূপপুরের, এগুলো নিয়ে তো যথেষ্ট ওয়াজ নসিহত হতো। এমনকি সেই সময় আপনারা সাংবাদিকরা তো এমনও বলতেন যে কেউ কেউ হয়তো শেখ হাসিনার পুকুরের পুঁটি মাছ গণভবনে, সেটা হাতির মতো ডিম পারে কিনা, দেশের খাদ্য সমস্যায় শেখ হাসিনা গণভবন থেকে দেশ উদ্ধার করতেছেন। সাংবাদিকরা বেশিরভাগ সময় তারা যখন যেদিকে সরকার যায় বা তার যায়, তারা সেটা করে। অতএব রিজিম চেঞ্জ, আজকে আবার কোনো রকমে যদি আওয়ামী লীগ কোনো কায়দায় ক্ষমতায় চলে আসে, তখন সুর পাল্টায় ফেলবে। সঠিক ন্যায্য কথা বলা লোক খুব কম। বিশেষ করে আমি এনবিআরের চেয়ারম্যান থাকাকালীন তো বড় বড় জাদ্রেল নাম করা সাংবাদিকের স্বরূপ দেখেছি, কারণ আমি তখন চেয়ারে। এমন বড় বড় সাংবাদিক নাম বললে তো অসম্মানিত বোধ করবেন। এয়ারপোর্টে এসে রাত্রে 11টা আমাকে ঘুম থেকে ডেকেও তো রিপোর্ট করতেছে যে আমি বদিভাই দেশে আসছি। মনে হয় যেন আমার কাছে রিপোর্ট না করলে ওনার সম্পাদক পদই থাকে না। সেগুলো দেখলাম না। তো ওগুলো নিয়ে কোনো মূল্যায়ন হবে না। ওভারঅল আপনি নিউট্রালি মূল্যায়ন করলে এক একটা আমলের ভালো দিক আছে, খারাপ দিক আছে, সুবিধা অসুবিধা দুইটাই আছে। আর্থিক দিক থেকে, উন্নয়নের দিক থেকে তো গ্রামীণ পর্যায়ে সে সময় কাজ হয়েছে। দুর্নীতির প্রশ্ন উঠছে, দুর্নীতি তো আমরা লিগ্যাসিতে সবসময় পেয়েছি। আপনি একবারে বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করেন, দুর্নীতি নাই কখন। বঙ্গবন্ধু যখন দুর্নীতির বিরুদ্ধে, মজুদের বিরুদ্ধে রেড করতে গেলেন, তখন তো বাজাদের জন্ম হয় নাই, বাংলাদেশ জাতীয়তা দল তো জন্ম হয় নাই। তখন যাকেই ধরে দেখা যায় সেগুলো ওনারই লোক, আওয়ামী লীগের। এবং তিনি সেই সময় রাগে বলতেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি।
তিনি উচ্চকণ্ঠে বললেন রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার নাম দিয়ে, গাজী আমার কম্বলটা কোথায়? তাইলে এটা সে সময় আসছে। তারপর জিয়াউর রহমান সাহেবের আমলে দুর্নীতি কী ঘটল? 1979 সালের এপ্রিল মাসের একটা ইসিএনইসি একনেক বৈঠকের মধ্যে, এনইসি বৈঠকের মধ্যে 3 দিন হয়েছিল বৈঠকটা। সে সময় একটা ডিসিশন ছিল জিয়াউর রহমান সাহেবের যে অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। তখন আওয়ামী লীগের লোকজন, সুধাংশু শেখর হালদার সহ সবাই চিৎকার শুরু করলো, তাহলে তো বাকি 50% দুর্নীতি জায়েজ করে দিয়েছে। তারপরেও তার সে আমলটা তুলনামূলক ভালো ছিল। বলা হয়ে থাকে যে ইয়েস, যে প্রেসিডেন্ট জিয়া ওয়াজ পার্সোনালি অনেস্ট, তার বিরুদ্ধে করাপশনের কোনো অভিযোগ নাই, বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট। তার মধ্যে আত্মীয়করণ ছিল না, তিনি দলীয়করণ করেন নাই প্রশাসনকে। বাংলাদেশের সব সরকারের মধ্যে প্রশাসনিকভাবে, যদিও তার ক্ষমতায় আসা পাল্টা বঙ্গবন্ধু হত্যার মধ্যে তাকে নিয়ে যেসব সমালোচনা হয় সেগুলো বাদ দিলে প্রশাসনিকভাবে এখনও প্রেসিডেন্ট জিয়ার রিজিমটা টপিং দ্য লিস্ট অ্যান্ড দ্য বেস্ট। আমরা যদি সর্বশেষ দেখি, যেটা মানে আমরা তো কেন কথাটা বললাম, আপনি ইন্টিরিমের একটা বলছিলেন, সেটা ওইটাই যে আমরা তো একটা ভালো কিছু, এই যে আপনি বললেন এগুলো ছিল, কিন্তু আমরা তো একটা ভালোটা চেয়েছিলাম। ভালোটা চেয়েছিলেন। আসলে ইউনূস গভর্নমেন্ট তো কোনো গভর্নমেন্ট না। বাংলাদেশের সরকারের ইতিহাসের মধ্যে ইউনূস গভর্নমেন্ট ইজ দ্য ওয়াস্টেস্ট, আমি বলি যে দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট। এটা কোনো গভর্নমেন্ট ছিল না, এটা একটা মাস্তান পার্টির মতো কাজ করেছে। তিনি আকবরের বৈরমখা হতে চেয়েছিলেন, ছেলে পেলেগুলোর লাগিয়ে দিয়ে মব করিয়েছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছেন, হাসিনার বাড়ি ভাঙিয়েছেন, অন্য ভিন্ন রকম একটা কালচারে চলে গেলেন। এবং এই যে এখন হামে লোক মরতেছে, তার স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে কেউ তো এদিকে খেয়াল করে নাই, তারা ছিল ভিন্ন জগতে। অতএব এই সরকারটাকে কোনো দিকে আপনি কোনো সুবিধা পাবেন না। গোটা জাতিকে, দেশকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে এই ইউনূস সরকার পরিষ্কারভাবে। বেদরকারি বাইরের থেকে লোক হায়ার করে, এটা তো তার গভর্নমেন্টকে আমি বলতাম এনজিওগ্রাম গভর্নমেন্ট। কতগুলো এনজিও আর তার গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম গভর্নমেন্ট। এবং যেসব লোক টোক নিয়ে আসে বেশিরভাগই তো সরকার সম্বন্ধে, দেশ চালানোর তাদের জ্ঞান বুদ্ধিও ছিল না। বাইরের থেকে হায়ার করে এনে উনি ওই সংস্কার চিৎকার করতে করতে আলী রিয়াজ কাদেরকে এনে টেনে বেদরকারি সময় নষ্ট করছেন। কারণ হি ইজ মানি লাভার অ্যান্ড হি ইজ পাওয়ার লাভার। অতএব সেভাবে উনি এগিয়েছেন। মানি লাভারটা কীভাবে স্যার? উনি টাকা পয়সা ভালোবাসেন, ট্যাক্স দিতে চান না। এর আগে একবার ট্যাক্স নিয়ে উনি মামলা করতে করতে হাইকোর্ট পর্যন্ত গিয়ে হেরে গিয়ে তারপর তার ট্যাক্স দেওয়া লাগছে। তারপরে আবার ট্যাক্সগুলো ওনার আমলে কেমনি ট্যাক্সটা মওকুফ করে নিয়েছেন। এই তো মানি লেবার একটা নজর, এত বড় পদে থাকার পরে হওয়ার পরে। আর আমি ব্যক্তিগতভাবে তো দেখেছি উনি নোবেল পাওয়ার পরে, আমি সেই জায়গাটায় যেতে চাচ্ছিলাম। যখন আপনি এনবিআরের দায়িত্বে, তখন 111-এ, তখন তো আপনি খুব সিরিয়াসলি কর ফাঁকিবাজদেরকে ধরার ব্যাপারে জিরো টলারেন্স আমরা দেখেছি আপনার। ওই সময়টাতে আমি যেহেতু রিপোর্টিং করতাম, আমি নিজেও এরকম একটা অভিজ্ঞতা দেখেছি যে যখন তিনি নোবেল পুরস্কার পেলেন, এরপরে এটা ট্যাক্স হবে কি না এরকম একটা ইস্যু সামনে আসলো, এবং তখন নোবেল কমিটির একজন কর্মকর্তা আপনাদেরকে চিঠি দিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেলটাকে করমুক্ত করার জন্য। আমি বোধহয় আপনার কাছে গিয়েছিলাম যে এই বিষয়ে জানার জন্য। এই ঘটনাটা যদি একটু বলতেন। সেটা ইন্টারেস্টিং। আমি যেহেতু ওই সময় চেয়ারম্যান, উনি নোবেল পাওয়ার পরে প্রথমে তার এখানকার লোকাল লোকজন আমার কাছে হ্রাস করলেন যে ওনার নোবেল মানির উপরে যেন ট্যাক্স না হয়। আমি তাদেরকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর সংশ্লিষ্ট সেকশনটা কপি করে দিলাম, দেখিয়ে দিলাম, বলে দিলাম, পরিষ্কার লেখা আছে এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড থ্রু নর্মাল ব্যাংকিং চ্যানেল ইজ ট্যাক্স ফ্রি। তাহলে নোবেলের টাকা তো ওনার আসবে ব্যাংকিং চ্যানেলে, এটা ট্যাক্স হবে না। বাট দে আর ইনসিস্টিং অন গিভিং এ সার্টিফিকেট। তারা বলে যে এটা আপনি একটা সার্টিফিকেট দেন, আমাকে প্রেস করতে লাগবে না, আইনের অধ্যাদেশে বিধানে আসে, লাগবে না। তারপরে নোবেল কমিটির থেকেও আমাকে একটু চাপ দেওয়া হলো, সেখান থেকে টেলিফোনও করা হলো, বললো যে এটা যেন ট্যাক্স না হয়। তা আমি আবার এটাই রিইটারেট করলাম।
সর্বশেষ যখন ইউনূস সাহেবের লোক আবার আসলেন যে আমি একটা লিখিত যেন নিশ্চয়তা দিয়ে ট্যাক্স হবে না, তখন আমি ওনাকে একটু হিউমারাস হইতে বললাম, আমি জানি না আপনি ইউনূস সাহেব পর্যন্ত পার্সোনালি পৌঁছাতে পারবেন কি না। যদি পারেন তাহলে তাকে বলেন যে বদিউর রহমান বলছে, বদিউর রহমান যদি নোবেল পেত এটা ট্যাক্সেবল না হইলেও এই দেশের কল্যাণের জন্য কিছু ট্যাক্স দিয়ে দিতেন। কেমন, এটা বলতে পারেন কিনা বললেন যে আমি নোবেল পেলে এই রকম ট্যাক্সের জন্য এত চাপাচাপি দূরে দিব, বরং ট্যাক্সেবল না হইলেও ট্যাক্স দিতাম। তখন আমি টের পেয়েছি যে ট্যাক্স সম্বন্ধে ওনার কী অ্যালার্জি। এরপরেও তো উনি ট্যাক্সের বিরুদ্ধে মামলা করে হেরে গিয়ে ট্যাক্স দিয়েছেন। সর্বশেষ উনি ক্ষমতায় আসার পরে বোধহয় বড় একটা অঙ্কের অ্যামাউন্ট তিনি সেটাই স্যার আমি বলতে চাচ্ছিলাম। আপনি যে বললেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে একজন মানুষ যখন বড় হয়ে যায়, অনেক উঁচুতে চলে যায়, সে তো আইকনিক পার্সন হয়ে যায়। সে যখন নোবেল পুরস্কার পেয়ে গেল, তো তার যে তাকে তো সবাই ফলো করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলছেন, জাতিকে তাকে দেখে শেখা। তো তিনি যদি ট্যাক্স না দেওয়ার জন্য এরকম তদবির করেন বা প্রেশার ক্রিয়েট করেন বা ফোন করেন বা ইভেন নোবেল কমিটির মাধ্যমে চিঠি পাঠান, তাহলে এটা কি বার্তা যায়? সাধারণ করদাতা যারা অল্প টাকা আয় করে তাদেরকেও তো ট্যাক্স দিতে হয়। ওনার তরফ থেকে যেটা যুক্তি ছিল সেটা হইল তিনি নিয়ম মাফিক যেন চলতে পারেন। তো নিয়ম মাফিক তো ট্যাক্স লাগবে না, তাহলে এর তো চাপাচাপি কেন? এর থেকে আমি বুঝেছি যে এর আগে যে তাকে অনেকভাবে বলতো গ্রামীণের সুদ বা এগুলো নিয়ে কথা উঠতো, তখন আমি টের পেয়েছি রিয়েলি হি ইজ মানি লাভার। মানির জন্য তার যে অস্থিরতা, হ্যাঁ, যদিও অনেকে বলে তার নিজের কিছু নাই, ট্রাস্ট করে এই করে সেগুলো করবেই, তো সেটা করুক, তো সেটা মানি লাভার। আর তাকে আমি পাওয়ার লাভার হিসাবে দেখেছি এই কারণে, ইনসিডেন্টালি উনি তো খোলা সিটি দিয়েছিলেন 2007-এ রাজনীতি আসার জন্য। তো খোলা সিটি উনি পরে আর খোলা রাখেন নাই, বন্ধ করলেন। ওই খোলা সিটিটাই তার একটা পাওয়ারের প্রতি মোহর থেকে আসছে। উনি গ্রামীণ ব্যাংকের সময় কি করলেন, ওনার বয়স চলে গেল, এটার জন্য তো তিনি মামলা করছেন। ওনার মামলা করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গিয়ে উনি হেরেছেন। তাহলে সেখানেও তো তার যে গ্রিড আছে, এমন ভাবার তো কোনো কারণ নাই যে আজরাইল কোনো দিন তার কাছে আসবেন না। তাহলে তার সেকেন্ড কমান্ডে থাকবে যারা, তারা উঠবে, লেফটেন্যান্ট থাকবে তারা উঠবে, তিনি না হলে গ্রামীণ চলে যাবে, এটা করার পর। হ্যাঁ, তবে এইবার উনি নিজে ক্ষমতায় এসে গ্রামীণ অধ্যাদেশটা চেঞ্জ করে এখন যে বাজাজ সরকার আছে তাদের সাথে আপোষ থাকাতে এটা পাশ করাই নিয়েছেন। সেখানে সরকার শেয়ার কমিয়েছে, গ্রামীণগুলো একটু আফুল করেছেন। তো এগুলো বোঝা যায় ক্ষমতার প্রতি ওনার নিজস্ব একটা নেক সবসময়। এই জায়গাটা কেমন স্যার, যে যেমন ধরেন আপনারা সরকারি চাকরি করেছেন বা সবাই, মানে ব্যাংকের ক্ষেত্রেও, সেখানে তো সর্বোচ্চ চাকরির বয়স কত? মুক্তিযোদ্ধা হইলে সেটা 62। তাহলে এরপরে তো আর চাকরি আর কোনো সুযোগ, তো ব্যাংক যদি হয় সেটাও তো একটা রেগুলেশনের মধ্যে। ওনারটা গ্রামীণ অধ্যাদেশে 65 না কত ছিল আর কি, কিন্তু 65 ক্রস করার পরে উনি অনির্দিষ্ট ছিলেন। তো ওনাদের যুক্তি ছিল যে বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম তো উনি অনেক জানাইছেন, কিন্তু জানাইলেও ওনার যেভাবে উনি ছিলেন সেটা দরকার ছিল না। উনি তো মরণশীল, যে কোনো ব্যক্তি মরণশীল। কোনো একটা চেয়ার যদি উনি প্রতিষ্ঠা করে দিয়ে যান এবং সেই চেয়ারটা যে তিনি শুধু পারবেন, আরেকজন পারবেন না, তাহলে ওই প্রতিষ্ঠান তো অমরত্ব পাবে না, ওটা টিকে যাবে। যাকে আমি ওনার বিভিন্ন কাজকর্ম থেকে যেটা দেখেছি, এবং আরেকটা যেটা পাওয়ার লাভার আমি টের পেলাম, ওনাকে আমি কোনো এক অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলাম, আমাকে প্রোটোকল করার জন্য যেভাবে হোক বসানো হয়েছিল। সেই সময় আমি একটু জিজ্ঞেসও করেছিলাম যে আপনাকে তো ফখরুদ্দিনের আগে 111 সরকার প্রধান হওয়ার জন্য বলেছিল, আপনি রাজি হন নাই কেন? তো ওনার বক্তব্য ছিল যে তখন তো কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে এটা 3 মাস 90 দিনের ব্যাপার ছিল, তো ওই সময়ের মধ্যে তো কিছু করা যেতেছে না, সেজন্য আই ডিড নট এগ্রি। কিন্তু ফখরুদ্দিন তো 2 বছর থেকে গেল, ওটা যদি আমাকে বলতো যে বসে তো, তাহলে তো আমি আসতাম। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস রিয়েলি হি ইজ পাওয়ার লাভার। তো উনি 3 মাসে এসে তো বিরাট কিছু করতে পারতেন। ওনার যে ইমেজ, উনি যখন নোবেল পেলেন, তারপর ওনাকে যখন সম্বর্ধনা দেওয়া হইল বঙ্গভবনে, তিনি কি সুন্দর বক্তব্য দিয়েছেন, আমাদের কি আশা দেখিয়েছেন। যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে উনি বলতেছিলেন যে আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার নিজের বিবেচনা অনুযায়ী। কেমন?
এরকম সুন্দর সুন্দর, এবং তিনি আমাদের দেখালেন যে বাংলাদেশটাকে উনি এমনভাবে দেখতে চান যে দেখা যাবে বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য বিদেশিরা লাইন দিয়েছে। তো এই জাতীয় সুন্দর কথার পরে মুনিম সাহেব যখন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হইলেন, আমি প্রথম দিকে টেলিভিশনে বলছিলাম তাকে কমপক্ষে 5 বছর সময় দেন, তিনি এরকম স্বপ্ন দেখিয়েছেন। বা 5 বছর দিয়ে যদি কষ্ট লাগে তাহলে শেখ হাসিনা 24-এর ইলেকশনের পরে যে কয় মাস থেকে গেছে এইটুক বাদ দিয়ে বাকি সময়টা দেন, এইরকম বলছে। আর সেই আমি মাস 4-5 যাওয়ার পরে বললাম যে না, যে আশা নিয়ে বলছিলাম তিনি তো সব লেজে গোবরে করতেছেন, তাকে তো সময় দেওয়া ঠিক হবে না। উনি তো যেতেও চাইতেন না, আরও থাকতেন। ওনার সাকসেস আপনি দেখেন সরকারের মধ্যে ইন্টারিম গভর্নর ওনার সাকসেস হইলে উনি সংখ্যাগত দিক থেকে যদি রেকর্ড করতে চান যে অল্প সময়ের মধ্যে 1.5 বছরে 133টা অধ্যাদেশ করেছে, এটা তার সাকসেস। ওনার আরেকটা সাকসেস যদি চান যে অপদার্থ উপদেষ্টা, বেশিরভাগ অপদার্থ উপদেষ্টা নিয়ে সরকার চালানোর যোগ্যতা যদি থাকে তাহলে সেটা তার আছে, কাজের কাজ কিছু হবে না। ওনার সবচেয়ে বড় সাকসেস হইল মব ক্রিয়েট করে দেশকে পিছিয়ে দেয়া, আকবরের বৈরমকাও হওয়া, বাচ্চা কাচ্চাদেরকে দল করার জন্য উস্কে দিয়ে সেদিকে প্যাট্রোনাইজ করে বঙ্গবন্ধু জাতির পিতার বাড়ি ভাঙ্গা, শেখ হাসিনার বাড়ি ভাঙ্গা। এবং আরেকটা সাকসেস হইল একটা সরকারি সম্পদকে জাদুঘরের নামে বেদখল করে ফেলা। গণভবনটা কার সম্পদ? রাষ্ট্রের। তো রাষ্ট্রের এখন তারেক রহমান সাহেব থাকতেন, নাহলে আরেকজন থাকবে, এর আগে একজন রাষ্ট্রের না জাদুঘর হলে তাহলে আপনি কয়দিন পরে আরেক দল এসে বলবে যে সংসদ ভবনটা সুন্দর, এটা একটা বড় জাদুঘর করে ফেলি, এরকমটা মপ করে। কেউ বললো যে আরে গণভবনটাতে যে সুপ্পু আছে, সুপ্পু একা মানুষ, কোথার থেকে কেমনে কেমনে আসে গেল, এটা গণভবন করে ফেলি, জাদুঘর করে ফেলি। জাদুঘর জুলাইয়ের জন্য জাদুঘরের শাহবাগে যেটা আছে, এটা এই সিদ্ধান্তটা কি ছিল তাহলে? এই যে একটা জাদুঘর হুইমজিক্যাল সিদ্ধান্ত, এটা হইল কোনো রকমের চিহ্ন সরকারের। আমার কথা হইল আপনি যদি মির্জাফর নামে একটা কীর্তি থাকে, রাস্তা থাকে, সেটাও থাকবে। ইতিহাস মির্জাফরকে মির্জাফর হিসেবে চিহ্নিত করবে, তার নামে মির্জাফর রোড থাকলে সেটা থাকবে। বাট গণভবনটাকে আপনি জুলাই জাদুঘর করতেছেন, এটা যদি কোনো এক সময় আরেকটা সরকার আসে তাহলে এটার ফেট কি হতে পারে? আর শেখ হাসিনা প্রথম দফে আসে তার নিরাপত্তার জন্য গণভবন মালিকানা নিয়ে যেতে চাইছিল না, সংসদে পাশ করিয়ে, পরে তো হয় নাই। তো এইরকম ক্ষমতায় আসলে সবাই এটাকে নিজের মনে করতে চায়। এইগুলো থাকে। এই প্রতিহিংসাটা মানে আমরা তো 55 বছর স্বাধীনতার, এই প্রতিহিংসা কেন? ধরেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক শিক্ষিত, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, বিশ্ব তাকে চিনে, ওনার ভিতরে তো এই প্রতিহিংসা ছিল। আপনার মানে আপনার কি কাজে কর্মে এটা মনে হয়েছে? হ্যাঁ, পরিষ্কার মনে হয়েছে। কি উনি আসছেনই তো, হাসিনা তাকে যথেষ্ট অপমান করেছে, হাসিনা করেছে ইউনূসবাজি, এগুলো আমার বইতে লেখা আছে। আমি বাই দিস টাইম 3টা বই ইতিহাসের সাক্ষী হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য, গবেষকদের জন্য, আমার সিভিল সার্ভিসে যারা জুনিয়র তাদের জন্য রেখেলাম। একটা আমার আত্মজীবনী, ডোমুডুয়ার থেকে সচিবালয়, আর একটা হইল সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র, 7টা বইয়ের একটা কালেকশন, আর চেতনায় বুদবুদ লেখাগুলো। এখানে আপনি কোনো একটা বিষয় আমাকে জিজ্ঞেস করে দেখবেন যে গত 1.5 যুগে এইসব লিখার মধ্যে হেন বিষয় না যা বলি নাই। যেমন আপনাকে একটা কথা বলি, ছোট্ট একটা জিনিস, যেহেতু প্রসঙ্গ তো আসলো, এই যে এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইলেন, এই কথাটা কিন্তু আমি 26/6/2011-তে আমার কলামে লিখছি। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য কোথায়, কলামের নাম, প্রকাশিত যুগান্তরে 26/6/2021। সেখানে ভিতরে আমি এক জায়গায় বলতেছিলাম যে আন্দোলনে বিএনপি যেহেতু ব্যর্থ হইতেছিল, তখন বলতেছিলাম যে তারা জনস্বার্থ নিয়ে কোনো আন্দোলন এখনও গড়ে তুলতে, নিজেদের অবস্থান মজবুত করতে পারেনি, এখনও বুঝিয়ে উঠতে পারেনি। আবার ক্ষমতায় আসতে পারলে এই দেশের রেওয়াজে 2 ছেলের মামলা আর কোনো মামলাই থাকবে না, বরং
বড় ছেলে জীবিত থাকলে এই দেশেরই ভাবি প্রধানমন্ত্রী অবলিক রাষ্ট্রপতি হবেন, তাও বোধহয় বাজার বিবেচনায় নেয়নি। তো আমি তো সেই 15 আগে বলতেছি যে বিএনপি যেগুলো চিল্লাচিল্লি করতেছে, 2 ছেলের নামে মামলা, তারেককে মেরে ফেলতে চাচ্ছে নির্যাতন করে, কিন্তু এগুলা কোনো বিষয় না, এগুলা কোনো বিষয় না। আবার আসলে হবে, তো এখন ঘটে গেল না 15 বছর হয়ে, মানে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নাই, কিচ্ছু নাই। কিচ্ছু যদি থাকতো তাহলে শেখ হাসিনা কি এই অবস্থায় এইভাবে চলে যেত? সে তো আরো যত বছর দিতে তত থাকে। তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যার ইচ্ছা করেন রাজত্ব দান করেন। আচ্ছা, আমরা এবার একটু যদি বাজেটের দিকে যাই, আপনি যেহেতু রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং একটা বাংলাদেশের সরকারের আয়ের মূল স্টেক হোল্ডার হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, তো বাজেটের প্রস্তুতি একটা চলছে। তা আমরা দেখছি যে দেশের অর্থনীতি যেটা বারবার ঘুরে ফিরে আসে, আগের বললে কিন্তু আবার সেই ইন্টারিমের সময়ে কি হলো, আগের সরকারের আমলে কি হলো, এই বিষয়গুলো আসে। এই ক্রাইসিসের মধ্যে আবার বিশ্বের যে যুদ্ধ একটা পরিস্থিতি, ফুয়েল ক্রাইসিস দেখা দিয়েছে এবং আপনি নিজে আমরা সবাই কিন্তু এখন ফুয়েল ক্রাইসিস দ্বারা আক্রান্ত, এবং এইটা ইকোনমিকে আক্রান্ত করছে। তো এরকমই একটি অবস্থায় আমরা আসলে কি ধরনের বাজেট চাই? যদিও আমরা দেখছি যে সরকার প্রায় 9,30,000 কোটি টাকার একটা বাজেটের চিন্তা ভাবনা করছে, মানে হলো এক্সপানশনারি বাজেট, মানে অর্থনীতিতে বিনিয়োগ করবে। কিন্তু বিনিয়োগের জন্য তো আপনার রিসোর্স দরকার, টাকা দরকার। টাকা আয়ের একটা বড় জায়গায় হলো রাজস্ব বোর্ড, যেটা আমরা বলছি যে টোটাল যে রাজস্ব আয়ের টার্গেট সেখানে প্রায় 8 লাখ কোটি টাকা, এর ভিতরে এনবিআর ট্যাক্স রেভিনিউ থেকে বলা হচ্ছে 6 লাখ কোটি টাকা আসবে, অথচ আমরা দেখছি যে প্রায় এখনই 80,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে ঘাটতি এক্সিস্টিং। তো সেই জায়গায় আপনার রিসোর্স কিন্তু সীমিত, আপনি বড় বাজেট করতে চাচ্ছেন, আপনার অনেকগুলো ক্রাইসিস আছে, এরকম অবস্থায় আপনি কিভাবে দেখছেন যে কীরকম বাজেট হওয়া উচিত? আপনার বাজেট সম্বন্ধে তো বা জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে আমি চলে আসার পরে খুব কম কথা বলি এই জন্য আমাদের দেশে পণ্ডিতের অভাব নাই, জ্ঞানী গুণীর অভাব নাই। আর এই যে আপনাদের টক শো, যেটা আমি বাংলায় বলি বকবকানি পেশাল কেশাল, এটা হওয়ার পরে তো আরও জ্ঞানীর একটা জোয়ার বইতেছে এখন, উন্নয়নের জোয়ারের চাইতে এদিকেও জোয়ার আছে। আমি প্র্যাকটিক্যালি চেয়ারের থেকে যে এই কাজটা করতে পারবো না, সেই জাতীয় অন্যকে বেকায়দায় ফেলার মতো প্রেডিকশন বা কথা বলা আমার জন্য মানানসই হয় না। বিনিয়োগ বাড়ানোর জন্য 2টা পথ আছে। একটা হইল আপনি ইন্টারনাল ইকোনমিতে কতটুকু রাজস্ব যোগান দিতে পারবেন, আর একটা হলো এক্সটার্নাল, যেটা আমাদের বিডা আছে, হয়তো বাংলাদেশ যে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বাইরের থেকে আসে সেটা। তার আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কতকাল হাত পাতা অবস্থায় থাকবেন। প্যারিস কনসোর্টিয়াম দিয়ে আগে সমস্ত বাজেটগুলো নির্ভর করতো ফরেন এইডের উপরে, এটা কমতে কমতে অনেক কমে আসছে। তারপরও থেকে আমরা নিচ্ছি, হ্যাঁ এখন আইএমএফ থেকে নিচ্ছি বা বাজেট কথা একই তো, যেই নামেই দেন, ভিক্ষা কর্জ। গনি মিয়া একজন কৃষক, নিজের জায়গা নাই, অন্যের জমায় জায়গা বর্গা ফাঁকা, ছেলের বিয়েতে দাঁড় করে খাওয়া দাওয়া করলো, পরে তার জমি চলে গেল। তো আপনি নিচ্ছেন তো, কেন নিচ্ছেন? তার কারণ হইল এই 55 বছর বলেন যাই বলেন, নিজের স্ট্রেংথ আপনি বাড়ান নাই, আপনি আইআরডিকে দুর্বল করেছেন, ইআরডিকে স্ট্রং করার চেষ্টা করছেন। ব্রিফকেস হাতে বাইরে যায় যে বেশি লোন আনতে পারে তার ক্রেডিট ছিল ইআরডি সেক্রেটারি, সেগুলো হতো প্যারিস কনভেনশন শুরু করে। আপনি নিজস্ব অর্থায়ন বাড়ানোর তো চেষ্টা করেননি। যদি করতেন তাহলে স্বাধীন হওয়ার পর 71 থেকে 2007, আমি 2007-এ তো ওখানে গেলাম, আমি কি পেলাম? তখনকার বাজেট কত এনবিআরের? মাত্র 36,000 কোটি টাকা, তাও 3টা মিলিয়ে, ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টম সব মিলিয়ে। তো আপনি স্বাধীনতার এত বছর পরে গিয়ে 36,000 কোটি ইন্টারনাল, আর আপনার লোন আসে তার থেকে অনেক বেশি। কারণটা কি? তার মানে এইদিকে কেউ নজর দিয়ে নাই। স্বনির্ভর হওয়ার জন্য, আত্মনির্ভর জন্য আপনি ভিতরের রেভিনিউটা প্রথম বাড়াবেন কিনা, এটা হইল মেইন। এটা মানে এটা তো একটা ইন্টেনশনও থাকবে গভর্নমেন্টের যে আপনি ইন্টারনাল রিসোর্স বাড়াইতে চান কিনা, যেটা বলছিলেন। হ্যাঁ, তাহলে ওই ঘুরে ফিরে ওই কথাটাও আসে যে আজকে আমরা যে ইন্টারিম সরকার দেখলাম, মানে তার যে প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিজেই তো
তার নিজের প্রতিষ্ঠানের 666 কোটি টাকা ছাড় নিলেন। তো সেইটা যদি হয় তাহলে মাথা থেকে যদি উদাহরণটা আসে তাহলে কে ট্যাক্স দিবে? এটা নির্ভর করছে ছাড় দিলেন কে, ছাড় তো সরকারের না কারা দিল? এনবিআরই তো ছাড় দিল। তো রাজস্ব বোর্ড ছাড় কেন দিল? কারণ রাজস্ব বোর্ড কি তাইলে স্বাধীন, সে পারে ডিসিশন? হ্যাঁ, পারবে না কেন? আমি নিলাম না। সাইফুর রহমান সাহেব নিজে তো অর্থমন্ত্রী ছিলেন, তিনি 12 বার বাজেট দিয়েছেন, তো তিনি আমাকে আবার ট্যাক্স দেওয়া লাগছে না অপ্রদর্শিত অর্থ, SRO 98 যেটা আমরা করলাম সেখানে, কারণ উনি ধরা খেয়েছেন। তো আমি এটা বারবার বলছি, উনি তো আমাকে টেলিফোন করছেন, ইতা বদিউরে আমার সাথে কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। ইয়েস, আমি ERD-তে থাকতে এডিশনাল সেক্রেটারি, উনি আমার মন্ত্রী ছিলেন। আমি বললাম, স্যার, বদিউর রহমান ইজ স্টিল ইউর এডিশনাল সেক্রেটারি, ইউ আর স্টিল হিজ ফাইন্যান্স মিনিস্টার। আপনি 12 বার বাজেট দিয়েছেন, ব্যস্ত ছিলেন, নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, হয়তো আপনার অন্য লোকরা ট্যাক্স হিসাব করার সময় ঠিকমতো করে নাই, অতএব এখন আপনি কাউকে দিয়ে পাঠিয়ে দেন। নিয়েছি তো, মধুর থেকে আপনি নেবেন যদি আপনি এখন নিতে পারেন। এখন যদি সরকার প্রধান বলেন, উনি তো প্রধান, মানে রাষ্ট্রের সরকারের প্রধান, ওনার আন্ডারে কাজ করে এনবিআর, সে কিভাবে প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠানের ট্যাক্স না দিয়ে পারবে? সে নিয়মাফিক লিখে দিয়ে আমি দেবো না, গার্ডস থাকতে হবে। আমি দিই নাই তো, ওইরকম আমার তো অনেক ঘটনা ঘটছে এনবিআরে থাকতে, যে আমাকে তো 3 দিনের অনেকে অনেক কিছু টেলিফোন করছে। তাহলে গার্ডসটা নাই কেন এনবিআরে? গার্ডসটা নাই, গার্ডসটা এনবিআরের না, এটা হলো আমাদের কালচারাল একটা লিগ্যাসি। প্রত্যেকে ক্ষমতা চায়, ক্ষমতায় অনেক দিন থাকতে চায়, ঠিকাদারি নিয়োগ চায়, চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার পরে আরও চাকরিতে থাকতে চায়, গাড়ি বাড়ি কত সুযোগ সুবিধা থাকে একটা পদে, সচিব পদে। সরকারকে নাখোশ করতে চায় না, নাখোশ কেউ করতে চায় না। আর সরকারও সবসময়, আমাদের রাজনৈতিক সরকার হোক, মার্শাল ল সরকার হোক, দুইটা সরকারের সময় এই দলীয়করণগুলো কম হয়েছে। একটা প্রেসিডেন্ট জিয়ার আমলে কোনো রকমেই তিনি মেরিটের বাইরে দলীয়করণ প্রশ্রয় দেন নাই, যদিও তিনি নূতন দল করার জন্য যেভাবে আসছে ওই যে হেট্রোজেনিয়াস এলিমেন্ট নিয়ে করেছেন, বাট তার অ্যাডমিনিস্ট্রেশন ছিল স্ট্রিক্ট, সার্ভাইভাল অফ দ্য মেরিট, এবং এগুলা তিনি করেছেন। এরশাদের সময় ওটা ছিল না। বেগম খালেদা জিয়ার আমল থেকে শুরু হয়ে গেল দলীয়করণ। দলের সরকার হবে কিন্তু প্রতিষ্ঠান দলীয়করণ হবে না, দিস শুড বি দ্য মোটো। কিন্তু ওনারা দলীয় সরকারের সাথে প্রতিষ্ঠানগুলা, ইনস্টিটিউটগুলা সব আবার দলীয়করণ। এই দলীয়করণ তো স্যার থামে নাই, থামবে না। শেখ হাসিনার সময়ে তো আরও বেশি। হ্যাঁ, ওটা বেশি হয়েছে। এই জন্য খালেদা জিয়ার সরকার ছিল জোট সরকার, তো জোটে যাহা করে, হাসিনাটা ছিল মহাজোট, তাহলে ওখানে মহা আছে, ওটা একটু মহাদলীয় মহা দুর্নীতি মহা করবে। চলে আসতেছে আমলারা, ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে আমলারা কোনো শক্তি হইতে পারে নাই। যেমন শক্তি হয়ে আছে এলিট হিসেবে এখনও ফোর্সেসগুলা, আর্মি নেভি, তারা এখনও এলিট ফোর্স হিসেবে আছে, কারণ তাদের রিক্রুটমেন্টের মধ্যে তারা মেরিটোক্রেসির থেকে শুরু করে ডিসিপ্লিন ধরে রাখছে। কোটু হয় সেটা তো কমান্ডে আসলে তারা মানে এটা, কিন্তু সিভিল সার্ভিসের মধ্যে এটা হয় নাই। কি জন্য? খোদ ক্যাবিনেট সেক্রেটারি যিনি থাকেন, তিনি নিজে কন্ট্রাক্ট পাওয়ার জন্য সরকারের পিছনে তাবেদারি করেন, বলেন না যে আমার নর্মাল চাকরির বয়স 57 শেষ হয়েছে, 59 শেষ হয়েছে, আমার পরে যোগ্য লোক আছে, তিনি আসবেন। তিনি আরও চান। একেবারে প্রথম থেকে তো দেখে আসলাম, তাহলে সার্ভিস দাঁড়াতে পারে নাই, ওটা দেখা দেখি সবাই চাইবে। তো আমলারা নিজের সুবিধার জন্য এটা করবে, রাজনীতিকরা দলীয়করণ করবে। এইসবের জন্য কী খেসারত দেয় আমলা? জনতার মঞ্চ হইল, কার দ্বারা? মহিউদ্দিন খান আলমগীর নেতৃত্ব দিলেন। এই মহিউদ্দিন খান আলমগীর কে ছিলেন? হাফ প্যান্ট পরে উলিশিদ দিনাজপুরে জিয়াউর রহমান সাহেবের জিপ চালিয়েছেন না পাশে বসে? এই মহিউদ্দিন খান আলমগীর তখন সেখানে কি করছে? হাফ প্যান্ট পরে জিয়াউর রহমান সাহেবের জিপ চালিয়েছে তো ওনাকে নিয়ে। আবার এদিকে আসি জনতার মঞ্চ, তারপরে ফান্ডা গার্ডেন হইল, তারপরে উত্তরা ষড়যন্ত্র হইল। তো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে দলীয় সরকার হবে, কিন্তু ইনস্টিটিউশনকে দলীয়করণ করা যাবে না। এইটার থেকে তারা রেহাই পাচ্ছে না।
এখনও যেটুক দেখতেছি হাবভাব যেটা মনে হইতেছে আপনার ঠিকাদার নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ, দলীয় মনাকে প্রশ্রয় দেয়া, সেটা যদি আবার আফল করে তাহলে জিয়াউর রহমান সাহেবের লিগ্যাসিটা তারেক রহমান সাহেব পাবেন না, তাহলে উনি খালেদা জিয়ার লিগ্যাসিটা পাবেন। সেটা হইতে গেলে বেশি কিছু পরে আর আশা করা যাবে না। এই জন্য আমি একটা শোতে বলছিলাম, ইফ হি বিকামস মোর লাইক দ্য ফাদার দেন দ্য মাদার, হি উইল বি মোর সাকসেসফুল। এখন পর্যন্ত উনি কিছু কাজ ভালো করতেছেন, উনি তো খুবই এক্সাম্পলারি কাজ করছেন, প্লট নেবেন না ওনার এমপিদেরকে, তারপরে উনি প্রোটোকল কমিয়ে আনছেন, এবং উনি এখন আরেকটা কাজ প্রো পিপল কাজগুলো করছেন, যেমন সচিবালয় করতেছেন, তারপরে ফ্যামিলি কার্ড। হ্যাঁ, উনি এখন পর্যন্ত, কিন্তু ওনার এই এত বড় লাটবহরের মন্ত্রিসভা দরকার ছিল, সেটা একটা প্রশ্ন আছে, এটা একটা বিবেচ্য। দ্বিতীয় হইল, এত বড় মন্ত্রিসভা 50 জনের মতো নেওয়ার পরে আরও উপদেষ্টা 10 জন না কতজন নিল, সেটার একটা প্রশ্ন আছে। এমনকি স্ক্রুটিনির মধ্যে তার সমালোচিত, দণ্ডভোগ করা, সমালোচিত, করাপ্ট হিসেবে পরিচিত এরকম লোকও তো তার এসবগুলোর মধ্যে একভাবে না একভাবে এসে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলিয়ে ফেলা, যাকে নিয়ে আসছে দলীয়, এটা পছন্দ হয় নাই অনেকেরই। আমিও মনে করি এটা ঠিক হয় নাই, আরও একটু রয়েস হয়ে ধীরস্থিরভাবে এগোনোর দরকার ছিল। কিছু ইনস্টিটিউশনে চট করে হাত দিতে হয় না, যে ভয় হয়তো এই যে মানবাধিকার কমিশন, ওইটার বিলটা তো ঝুলে গেছে, এরা চলে গেছে। দুর্নীতি দমন কমিশন তো বোধহয় এখন হইল কি না তা আজও তো জানি না, মোমেনরা ভয় চলে গেল। অথচ মোমেন মানে এরা তো মোটামুটিভাবে বাজার গেসাই ছিল, তাইলে এখন কি ঘটলো? তো এই ফট করে যে কাজ, তারপরে ইলেকশন না দিয়ে আবার দখলের জন্য সিটি কর্পোরেশন বা বাইরে এগুলাতে দলীয় লোক বসিয়ে দিল, যে ধারাবাহিকতা বা কিছু রাখা যায়, এগুলো একটু দৃষ্টি, এগুলো তো ধরেন যে দলীয়, এটা তো ইন্টেরিয়াম, এটা তো নির্বাচন হবে সামনে। আপনি নির্বাচন হওয়ার আগে যদি সুন্দরভাবে একটা ব্রেক থ্রু করতে চাইছেন, উনি যেভাবে বলছেন, তাহলে আপনি নির্বাচনের আগ পর্যন্ত যেভাবে ছিল 2-3 মাসের জন্য প্রচার করতে হবে, তারপর নির্বাচন হয় না। আপনি যদি এটা বাইরে যেটা হয় পলিটিক্যালি সমালোচনা, আপনি এখন বসায় রাখছেন একে ওখানে ওখানে, তাহলে তিনি পরে নির্বাচন করলে আগের এই কাজ টাজ করে তার জন্য একটা ফিল ভালো করে তৈরি করে দিচ্ছেন, সুবিধা করে দিচ্ছেন। তো আবার এই জাতীয় অবস্থাটা তো ভালো, আপনি ব্রেক থ্রো করবেন তো ব্রেক থ্রো করবেন। উনি হেঁটে সচিবালয় অফিস করতেছেন, এখন উনি প্রধানমন্ত্রীর কার্যালয়টাও তো উঠে দিতে পারেন, দরকার নাই তো। উনি সচিবালয় অফিস করতেছেন, ক্যাবিনেট ডিভিশনে একটা অংশে ওনার অফিস চলতে পারবে, দরকার নাই প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা আগে ছিল না। তারপরে যাইয়া সিভিল সার্ভিসের মধ্যে ওই খুশি করার জন্য হাসিনার আমলে কাকে কাকে দেবে, নিজের কোন লোককে খুশি করবে, সেজন্য একটা বেদরকারি সিনিয়র সচিবের পদ সৃষ্টি করা হয়েছে। এটা সিভিল সার্ভিসের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। কিন্তু এটা তো বাদ হয় নাই, বাদ হয় নাই কেন করছেন আপনি? কাকে খুশি করার জন্য এটা করেছিলেন? তো শেখ হাসিনার সময় হ্যাঁ হয়েছে, কার জন্য? শানে নজরুল কি তার মানে আমলাদেরকে, তার পেয়ারা কাউকে কাউকে খুশি করার জন্য করছে। একটা ক্যাবিনেট সেক্রেটারি মোর দেন সাফিসিয়েন্ট। এর আগে আমরা একসময় দেখছিলাম না, জিয়াউর রহমান সাহেব আমলে সিনিয়র শব্দটা করতে গেছে, মশিউর রহমান জাদু মিয়াকে খুশি করার জন্য তাকে সিনিয়র মন্ত্রী করছে, মন্ত্রীর মধ্যে মনে আছে তো, তাকে মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী করে সিনিয়র আনলো। তারপরে আরেক সময় আপনার ফাইন্যান্সে মুখ্য অর্থ সচিব একটা পদ করলো না, আরেকজনকে খুশি করার জন্য। তো এইসব খুশি কেন আসবে? সিস্টেমেটিক একটা কাঠামো থাকবে, সেটা বহাল থাকবে, মেরিট এটাতে চলবে। আচ্ছা, এখন যে আমরা চিন্তা করছি, উনি যেহেতু অনেক ভালো পজিটিভ চিন্তা ভাবনা করছেন যে মানুষের জন্য কাজ করার, হয়তোবা ওই চিন্তা থেকে বাজেটের যে আকারটা বাড়ানোর যে চিন্তা 9,30,000 কোটি টাকা, এইটা কতটা আসলে ফিজিবল হবে টাকা আসবে এক্সিস্টিং অবস্থা? আপনার টাকা বরাদ্দটা আসবে কোথার থেকে সেটা দেখতে হবে। একটা হইল ইন্টারিম রাজস্ব, কত 6 লাখ কোটি টাকা বললেন জাতীয় বোর্ডের জন্য পরিকল্পনা করা হয়েছে, আর বাকি 3 লাখ কোটি 9 লাখ কোটি দিলে বাকি 3 লাখ কোটি হয়তো ফরেন এইড সেগুলো নিয়ে আসবে। আমার ব্যক্তিগত হিসাব হইল বাজেট যত বড় হয় অপটিমিস্টিক হওয়া ভালো, কিন্তু আমরা গ্রাম দেশে গ্রামে হাল চাষ টাস করে তো আসছি, ওই জোনা বলা হয় আর কি, ধান দিয়ে গিট্টু দিয়ে দিয়ে আবার রশি বানায়, ওটারে জোনা বলে। তো আবার ধানের রশি দিয়ে ধান বাঁধার সময় যে টাইট দেওয়ার সময় দেখে যে জোনায় কতটুক দেবে,
ওটার বের পায়ে টাইট কতটুক পর্যন্ত ধরতে পারবে, তার বেশি দিতে গেলে কিন্তু ওই জোনাটা ওই Tight হবে না, আর বাঁধা যাবে না। ছিঁড়ে যায়, রশিটাই ছিঁড়ে যায়। শুধু বড় বাজেট করলে হবে না, ওই বাজেট ইমপ্লিমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। আর আপনি বাইরের লোন নিয়ে নিয়ে পার হেড কত লোন আসতেছে এখন, এই লোনের সুদ কত আসতেছে, আপনার এই যে ডেফিসিট ফাইন্যান্সিং করতে করতে তো আপনি 55 বছর পার করে দিলেন, আর কত করবেন? নিজের মতো করে নিজে করেন। ভিতরের অস্টিয়ারিটি কঠিন নয়। জিয়াউর রহমান সাহেব তার ক্যাবিনেটে কী করতেন জানেন? অস্ট্রিয়ার জন্য 2টা নোনতা বিস্কিট দিতেন, 1 কাপ চা। 2টা নোনতা বিস্কিট, 1 কাপ চা, ক্যাবিনেট মিটিং। আমি তো ক্যাবিনেট মিটিং করতাম, ঢুকতাম, সে সময় কাজ করেছি। তখন আপনি নতুন অফিসার। আমি ক্যাবিনেটে ডেস্ক অফিসার। আচ্ছা। আমি নিজেকে নিজে বলতাম যে আমি টেবিল মশা মিনিস্টার। আর ওই ক্যাবিনেট ডিসিশন জি লিখে সই করতো, প্রথম জিয়া করতো, পরে জি। তো ওটা এন্ডোর্স করার সময় নিচে আমি রুলস অফ বিজনেসের 21(3) বিধি অনুযায়ী প্রেরণ করা হলেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কইয়া আমি সই করতাম। তখন বন্ধুবান্ধবরা ঠাট্টা করতো যে উপরে জিয়াউর রহমান, নিচে বদিউর রহমান, মাঝখানে ওই অংশটুকু হইল বাংলাদেশ বাস্তবায়ন। তো সেই সময় তো ওনার আমলটা আমি দেখেছি কি কঠোরভাবে প্রশাসন নিয়োগ করছেন, এবং মন্ত্রীদেরকে কে রাত্রে 2টা তাস খেলতেন সেটাও উনি পরদিন ক্যাবিনেট মিটিংয়ে বলতেন। টাইম নিয়ে উনিও বাপের মতো স্ট্রিক্টলি টাইম ফলো টাইমের ব্যাপারে তো খুবই সিরিয়াস। উনি খুবই সিরিয়াস। এবং এই প্র্যাকটিসটাও যদি অন্তত গড়ে ওঠে আমাদের আমলাদের মধ্যে। আমি ওই জন্য বলছি, ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক, হি উইল বি মোর সাকসেসফুল। জিয়াউর রহমান সাহেব তো এমনও করতেন, ক্যাবিনেটে 10 মিনিট পরে ঢুকলে থামায় দিতেন। এবং একদিন তো উনি বলতেছেন যে আপনি মন্ত্রী 10 মিনিট পরে মিটিংয়ে আসলেন, তো প্রতিমন্ত্রী আসবে তার অফিসে আরও 20 মিনিট পরে, সেক্রেটারি আসবে 1 ঘন্টা পরে, এডিশনাল সেক্রেটারি 2 ঘন্টা পরে। এতে দেখা করে দেখা যাবে যে পরে ডেস্ক অফিসের আশাই লাগবে না। হি ওয়াজ সো পার্টিকুলার, এগুলো করেছেন। এই জন্য আমি এখনও বলি যে অনেক বিষয় তার সম্বন্ধে আমার ভিন্ন ধারণা থাকুক, কিন্তু প্রশাসক হিসাবে উনি যে স্ট্রিমলাইন করেছেন এবং মেরিট, উনি প্রথম বাংলাদেশে বিসিএসে মেরিট এস্টাবলিশমেন্ট করেছেন জিয়াউর রহমান সাহেব। 1600 নম্বরের পরীক্ষা বিসিএস চালু করেছিলেন উনি। প্রফেসর শামসুল হক সাহেবকে দিয়ে সিলেবাস করিয়েছিলেন, এবং উনি চালু করছিলেন যে এই বিসিএসের মধ্যে একটা ইংরেজি রচনা 100 নাম্বার, একটা বাংলা রচনা 100 নাম্বার, 1300 রিটেন, 200 ভাইবা, 100 আপনার এই সাইকোলজিক্যাল টেস্ট, এই 1600। এরপরে আবার আরও 600 পরীক্ষা নিতেন, 300 ফাউন্ডেশন ট্রেনিংয়ের, আর 300 আবার পিএসসি। এই 2200 নম্বরের ভিত্তিতে এখন যে খলিল আসছে না, খলিলে প্রথম পরীক্ষা আমাদের ব্যাসে হি স্টুড ফার্স্ট, হি ইজ ব্রিলিয়েন্ট। তো সেইভাবে হয়েছে। এরপরে কি হইলো, 2টা পরীক্ষা হইলো, 50% ছিল পাস মার্ক। 2টা হওয়ার পরে থার্ড পরীক্ষাতে যা পাস মার্ক একটু 45% করে দিল। 3টা পরীক্ষা হওয়ার পরে উনি চলে গেলেন, পরে এরশাদের আমলে আসা তো এটা 1000 নম্বরে নামায় চলে আসলো। একটা ইংরেজি রচনা লেখা নাই, একটা ইংরেজি রচনা 3 ঘন্টা লিখবে, মেরিট কার কী আছে বেরিয়ে যাবে। তার ক্যাপাসিটি কত তখন ইংরেজির উপরে সম্মত, এবং ক্যাপাসিটি কি ওইখানেই তো সব ড্রপ হয়ে যেত। গরুর রচনা লিখতে যাইয়া গরুরের নদীতে নামায়, নদীরে লিখতে লিখতে সাগরে যায়, সাগরে যাইয়া ওর 3 ঘন্টা। তো সেই মেরিট কেন বাদ দিয়ে দিল? অথচ আপনার সশস্ত্র বাহিনী রিক্রুটমেন্টের মেরিট তো ফল করায় নাই সেখানে। ওইটা ঠিক আছে, হ্যাঁ, ওনাদের সে স্ট্যান্ডার্ড তো ঠিকই রাখছেন, ধরে রাখছেন। তাহলে আমাদের এই যে সুপিরিয়র পরীক্ষায় এত ইয়েটা কেন করা, এটা কি আপনি মনে করেন যে অবদমন হলো? এটা অবদমন হয়েছে, অবনমন হয়েছে, এবং এটা আমলাদের মধ্যে যারা শেষের দিকে চলে গেছে, তাদের রাজত্ব যে নাম ছিল, আমার মনে হয় তাদের একটা কিছুটা কুটিল উদ্দেশ্য ছিল যে তারা সবসময় এলিট ছিল, এরকমভাবে রাখার জন্য এদিকে পরীক্ষাটা স্ট্যান্ডার্ডটা ফল করে গেছে। তার রিক্রুটমেন্টের মধ্যে আগে রিক্রুটমেন্ট ছিল পাকিস্তানি 3 অক্ষরী সাহেবদের লিমিটেড, কম, সারা দেশে বাছাই। এরপরে বাংলাদেশ হওয়ার পরে এটাকে আবার নাজেয়াল করে ফেললো। আপনার 73 ব্যাচ, যেটা ফ্রিডম ফাইটার ব্যাচ বা তোহাইল বাহিনী এসব হাবঝাব বলে, সেখানে 350 বাড়তে বাড়তে 500, 600, শেষ পর্যন্ত ওই বিএসএ পিআইও পর্যন্ত নিয়ে ব্যাংক পর্যন্ত 1413 জন নিয়েছে। যে কারণে ওই আপনার ওই কথাটা কোয়ালিটি, ওই যে গার্ডস তৈরি হচ্ছে না। গার্ডস তৈরি হবে কোত্থেকে? মেধাবী নাই, জন্য গার্ডস তৈরি হচ্ছে না। আপনি বেবির চাক্কা
সিএনজি চাকা তো ছোট, এটা যত স্পিডে দেন, জেডের গতিতে দেন, এটা ঘুরে আসতে ট্রাকের চাকার সমান একবার আসতে বহুত সময় লাগবে। গরুর গাড়িতে তো জেট ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন না। ভিতরে যদি ঘটে কিছু না থাকে, এর ঘষা মাজা করি কতটুকু করবেন আপনি?